আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। জুলাই মাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে শেখ হাসিনা সেনাবাহিনীকে মাঠে নামানোর পর থেকেই এই বাহিনীর মধ্যে ক্ষোভের সূত্রপাত হয়। বাহিনীর মধ্যে চলমান এই ক্ষোভ প্রশমনে ৩রা আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে সেনা মোতায়েনের পক্ষে বেশ কিছু যুক্তিও দেন তিনি। একই সঙ্গে কয়েকজন জুনিয়র কর্মকর্তাকে তাদের অবস্থান প্রকাশেরও সুযোগ দেন। ছাত্র গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভেতরের অবস্থা কেমন ছিল তার চিত্র উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। বিশ্ববিখ্যাত এই সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে আজকের প্রতিবেদনটি তৈরি করেছেন তামান্না মিনহাজ। ছাত্র জনতার আন্দোলনের সময় মেজর থেকে কর্নেল র্যাঙ্কের একের পর এক কর্মকর্তা শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরুদ্ধে তাদের মনোভাব তুলে ধরেন। সেনাপ্রধান বৈঠকের শেষে জানান, সেনাবাহিনী বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে। ওই বৈঠকে উপস্থিত কয়েকজন কর্মকর্তার কাছ থেকে এ তথ্য জানা যায়। এই বৈঠকের মাত্র 2 দিনের মাথায় টেলিভিশনে দেয়া এক ভাষণে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবর ঘোষণা করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর তরুণ প্রজন্মের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থী এবং জনগণের সেন্টিমেন্টের গতি প্রকৃতির উপর নজর রাখছিলেন। তারাই তাদের সিনিয়র কর্মকর্তাদের এ ব্যাপারে অবহিত করেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী ওয়াল স্ট্রিট জার্নালকে বিষয়টি নিশ্চিত করেন। শেখ হাসিনার এক চাচাতো বোনের স্বামী সেনাপ্রধান ওয়াকার। শুরুতে ধারণা করা হয়েছিল তিনি এই স্বৈরাচারী নেত্রীর খুব ঘনিষ্ঠ বৃত্তের মানুষ। সংকট বাড়তে শুরু করলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা যায়। সেনাপ্রধান বুঝতে পারেন পুরো দেশের মানুষের মধ্যে এক অদ্ভুত ঐক্য স্থাপিত হয়েছে। মধ্যম পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে হাসিনার অজনপ্রিয়তার বিষয়টিও স্পষ্ট হয়ে যায়। একই সঙ্গে অতিরিক্ত শক্তি ব্যবহারের মাধ্যমে আন্দোলন দমন করার চেষ্টা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের তীব্র সমালোচনার বিষয়টিও তার মাথায় ছিল। এ সময় থেকেই সেনাবাহিনী ছাত্র নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলতে শুরু করে। পরে প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূসের প্রতিও তাদের সর্বোচ্চ সমর্থনের কথা জানান। আন্দোলনকারীদের ব্যাপারে তরুণ সেনা কর্মকর্তাদের সহানুভূতি এবং আন্তর্জাতিক চাপের কারণে সেনাবাহিনীর পর্দার আড়ালে থেকে তাদের ভূমিকা পালনে অধিক আগ্রহী হয়ে ওঠে। তারা আর সরাসরি সরকার পরিচালনায় আসেনি। এবারের আন্দোলনে একসময় সেনাবাহিনী ঘুরে দাঁড়ায় এবং ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয়। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের একটি রায়ের পর গত জুলাই মাসে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়। সরকারি চাকুরির ব্যাপারে বাংলাদেশে তরুণদের আগ্রহ সীমাহীন। এর কারণ দেশটিতে তরুণ বেকারের হার গণনা করা হয় 2 অঙ্কের সংখ্যায়। সরকার শক্ত হাতে এই আন্দোলন দমনের চেষ্টা চালায়, যা শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থানে পরিণত হয়, যার চূড়ান্ত ফল হিসেবে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 2009 সাল থেকে তিনি ক্ষমতায় ছিলেন। মধ্য জুলাই থেকে তীব্র হয়ে ওঠা এই আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত হন। একজন সেনা কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ক্ষমতাসীনদের রক্ষায় আরও রক্ত ঝরাতে রাজি ছিলেন না সেনাপ্রধান। 4 আগস্ট তিনি পদত্যাগের ব্যাপারে হাসিনাকে রাজি করানোর চেষ্টা শুরু করেন। এর প্রধান কারণ ছিল হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা। এক্ষেত্রে ওয়াকারকেও অত্যন্ত কৌশলে এগুতে হচ্ছিল, কারণ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে হাসিনা অনুগতদের সংখ্যাও কম ছিল না। বর্তমানে ইউনূস সরকারের সামনে বহু চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ভঙ্গুর। পুলিশ এবং সরকারি আরও বহু সংস্থার কর্মকর্তারা পালিয়ে বেড়াচ্ছে। 25শে আগস্ট থেকে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনা মোতায়েন করা হয়। ওই দিনই চাকরি জাতীয়করণ ও বেতন বাড়ানোর দাবিতে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
ঢাকায় একজন রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান মনে করেন, সেনাবাহিনী এখন পেছনের আসনে চলে গেছে। তারা চায় শিক্ষার্থী সমর্থিত অন্তর্বর্তী সরকার এই দেশ পরিচালনা করুক। তবে যতই দিন যাচ্ছে তাদের এই সরকারের সঙ্গে সম্পৃক্ততা ততই বাড়ছে। রাষ্ট্রের নিরাপত্তা বিধানসহ অন্যান্য ক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে তা শিক্ষার্থীরাই করে দেবে এমনটা আমরা আশা করতে পারি না। নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হলে সেনা হস্তক্ষেপ হয়তো আরও বাড়বে। অনেকেই মনে করেন সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায় না, কারণ তারা মনে করে এই বিষয়টি দেশে বিদেশে সুনজরে দেখা হবে না। মার্শাল ল জারি করার পরিকল্পনা নেই তাদের। ডক্টর ইউনূস বিশ্বজুড়ে একজন সম্মানিত ব্যক্তি। তিনি চান ডক্টর ইউনূসের ইমেজকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেঙে পড়া সম্পর্ক মেরামত করে নিতে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই মনে করে হাসিনার ১৫ বছরের শাসনামলে সেনাবাহিনী সেই অল্প কয়েকটি প্রতিষ্ঠানের একটি যারা ন্যূনতম মাত্রার স্বাধীনতা উপভোগ করেছে। যদিও সমালোচকরা বলছেন এই বাহিনীর ঊর্ধ্বতন প্রায় সব কর্মকর্তাই আওয়ামী লীগের অনুমোদন পুষ্ট। এই বছর যুক্তরাষ্ট্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে কালো তালিকাভুক্ত করে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে এই সেনা কর্মকর্তা তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যে বলে নাকচ করে দেন। এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্র র্যাবকে কালো তালিকার অন্তর্ভুক্ত করে। র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এই বাহিনী চালাতো বলেই অভিযোগ দীর্ঘদিন ধরে। ওই সময়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন দাবি করে এই নিষেধাজ্ঞা একেবারেই অপ্রয়োজনীয়। ইতিমধ্যে সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে। এই কমিশনের কাজ হবে হাসিনার আমলে ঘটে যাওয়া গুমের ঘটনা তদন্ত করা। সামরিক বাহিনীর গণসংযোগ অধিদপ্তর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন জানায়, এই কমিশনকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেবে সেনাবাহিনী। এক সেনা মুখপাত্র জানান, দোষী সাব্যস্ত হলে তিনি যেই হন না কেন তাকে আইন অনুসারে বিচারের সম্মুখীন করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিক্ষোভে কঠোর ব্যবস্থা না নিতে সেনাবাহিনীর প্রতি জাতিসংঘের তরফ থেকে এক ধরনের চাপ ছিল। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বড় ধরনের অংশগ্রহণ রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীতে একে একটি লোভনীয় সুযোগ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এতে উচ্চ হারে অর্থ সংযোগের সুযোগ রয়েছে। জুলাইয়ের শেষ দিকে জাতিসংঘের লোগো আঁকা সাঁজোয়াজান দেখা যায় ঢাকার রাস্তায়। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় জাতিসংঘ মহাসচিবের দপ্তর। হাসিনার পদত্যাগের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুর মিলিয়ে জাতিসংঘেও বিক্ষোভ দমন করতে সরকারের অতিরিক্ত শক্তি প্রয়োগের তীব্র ভাষার সমালোচনা করে। জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সেনাবাহিনীকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান। তবে তার আগেই বিক্ষোভ দমনে মোতায়েন করা সেনা সদস্যদের ভূমিকায় চোখে পড়ার মতো পার্থক্য পরিলক্ষিত হয়। ঢাকার আইনের একজন ছাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, বিক্ষোভের পুরো সময় তিনি রাস্তায় ছিলেন। তিনি বলেন, সেনা সদস্যরা রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতেন। তারা পুলিশের সঙ্গে টহলে যোগ দিতেন না। ৪ই আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ তার সমর্থকদের উদ্দেশ্যে এই আন্দোলন প্রতিহত করার আহ্বান জানায়। তারা মনে করে এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। হাসিনা দেশ ছেড়ে পালানোর পরও শতাধিক মানুষ নিহত হয়েছেন। পুলিশ না থাকায় সে সময় দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। ৪ আগস্ট রাতে এক উর্দিপড়া নৌবাহিনীর কর্মকর্তা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি তার সহকর্মীদের এই বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যথেষ্ট হয়েছে, এবার সবাই মিলে প্রতিরোধ করতে হবে। ৫
5ই আগস্ট যখন লাখো ছাত্র জনতা প্রধানমন্ত্রীর বাড়ির দিকে রওনা হন, তখনও রাস্তায় সেনা মোতায়েন ছিল। ওই দিন অনেকেই সেনার সদস্যদের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছেন, তারা ফুল বা পানি দিয়েছেন। তবে এটা স্পষ্ট ছিল সেনার সদস্যদের মনোভাব পাল্টেছে। তবে দুপুর গড়াতে গড়াতেই সেনার সদস্যরা একপাশে সরে যায়, জনতা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যায়। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটাই ছিল বাংলাদেশের সেনাবাহিনীর এক ঐতিহাসিক সিদ্ধান্ত। নানা অনিশ্চয়তার পরও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।